দিনবদলের বাংলাদেশ। রচনা ও পরিকল্পনায় আলামিন হাওলাদার। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের পালাক্রমে ক্ষমতার রদবদলে তিনটি রাজনৈতিক শক্তি: ১. বাংলাদেশ আওয়ামী লীগ, ২. বাংলাদেশ জাতীয় পার্টি, ৩. বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ১৯৭১ সালের বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশের জনগণ ভেবেছিল দেশ স্বাধীন হয়েছে, এখন থেকে আর রক্ত দিতে হবে না। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হবে, দেশ উন্নত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, সুদ ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে, অবকাঠামোর উন্নতি ঘটবে এবং ময়লা আবর্জনার সমস্যার সমাধান হবে। কিন্তু এসব এখনও জনগণের আশায় রয়ে গেছে। গত ৫৪ বছরে দেশ গঠনমূলক ও পূর্ণাঙ্গ উন্নয়নের মুখ দেখেনি, হয়েছে কেবল গতানুগতিক নামমাত্র উন্নয়ন। বাংলাদেশের এই উন্নয়নহীনতার দায়ভার বহুলাংশে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের উপর বর্তায়। এই সকল রাজনৈতিক দলগুলো দেশকে উন্নত না করে উল্টো জনগণের সমস্যাকে পুঁজি করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্ষমতায় ছিলেন। তারা জানতো, যদি বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান করে দেয় তাহলে জনগণ আমাদের কাছে ধর্ণা ধরবে না এবং তাদেরকে দিয়ে মিছিল মিটিংয়ে আন্দোলন করা যাবে না। জনগণকে কর্মহীন রেখে রাজনৈতিক বৃহত্তম স্বার্থ হাসিল করাই তাদের একমাত্র কাজ ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে আমাদের দৈনন্দিন জীবনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে ব্যক্তিগত কাজে সেটআপমেন্ট তৈরি হয়েছে মানব ইতিহাসের মানুষ বেঁচে থাকার জন্য এক অযোগ্য ব্যবস্থাপনা। দেশের প্রতিটি ব্যবস্থাপনায় ভোগান্তি, অনিয়ম, বিশৃঙ্খলা, ময়লা আবর্জনা, ধুলাবালি, যানজট, মানুষের চলাফেরার জন্য যে অবকাঠামোগত ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা রাষ্ট্রের জনগণের জন্য খুবই বিপজ্জনক। ইউনিয়ন পরিষদ, বিদ্যুৎ অফিস, পাসপোর্ট অফিস, খাদ্য সামগ্রী উৎপাদন, ফ্যাক্টরি, বাজার ভিত্তিক ব্যবসায়িক লেনদেন, অন্যকে ঠকিয়ে বড় হওয়ার প্রতিযোগিতা। আমাদের কোর্ট কাচারি, আইন আদালত কোথাও গিয়ে রাষ্ট্রের একজন নাগরিক থাকার জন্য সহজ সরল সমাধান খুঁজে পায় না। আপনি যেখানেই যাবেন সব জায়গায় কোনো না কোনোভাবে হয়রানির শিকার হবেনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মানুষকে সহজ করে দাও, কঠিন করে দিও না, তাদেরকে কাছে ডাকো, দূরে ঠেলে দিও না। আল্লাহ রাসূলের এই মহান নীতিটি যদি আমাদের বাংলাদেশের মানুষ মেনে চলতো তাহলে আমাদের দেশের গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ জান মাল নিরাপত্তায় আরও দৃঢ় হতো, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা পেত। তাই আসুন আমরা একটি আদর্শ রাষ্ট্রের নিরাপদ জীবন ব্যবস্থা সম্পর্কে জানি এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। প্রথমত, নিরাপত্তা ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য দেশের সর্বত্র সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ ব্যবস্থাপনার উদ্যোগ নেয়া। রাস্তা এবং দেশের প্রতিটি রাস্তার এক্সিট পয়েন্টে, প্রতিটি শাখায় রাস্তায় প্রবেশ এবং বাহির হবার জায়গা রাখা। বাজার ঘাট, মার্কেট, শপিং মল, ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি ক্যামেরার নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন এবং দেশের সমস্ত ক্যামেরায় পুলিশ নিয়ন্ত্রণাধীন এর অধীনে থাকবে। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে। প্রতিটি বাজারে একটি করে পুলিশ ক্যাম্প থাকার প্রয়োজনীয়তাও রয়েছে। কোনো নাগরিক কোনো ভোগান্তির শিকার হয়ে যদি জীবন ঝুঁকিতে পড়ে তবে পুলিশকে ফোন দেওয়ার সাথে সাথে ৫ মিনিটের মধ্যে পুলিশ আসতে বাধ্য থাকবে। যত রাস্তা আছে সমস্ত রাস্তায় ল্যাম্পপোস্ট বসিয়ে আলোর ব্যবস্থাপনা প্রয়োজন। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বেসামরিক সিকিউরিটি কোম্পানির ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে। আর কোনো জনগণ যদি চায় তার বাড়িতে সিকিউরিটি সিস্টেম চালু করবে, তখন কোম্পানি এসে অ্যালার্ম সিস্টেম চালু করে দেবে। তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে তাদের কাছে সিগন্যাল চলে যাবে আর অটোমেটিকলি নিরাপত্তা বাহিনী এসে নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্রের প্রতিটি শিক্ষা ব্যবস্থার মধ্যে নিরাপত্তা প্রশিক্ষণ, সেফটি শেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমাদের দেশে যত দুর্ঘটনা হয় এর প্রধান কারণ হচ্ছে অনিরাপত্তাজনিত জীবনযাপন করা। নিরাপত্তা সায়েন্স সম্পর্কে দেশের অধিকাংশ মানুষ এখনও সম্পূর্ণভাবে বেখেয়াল। নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে থাকবে এবং নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেফটি, হেলথ, এনভায়রনমেন্ট সম্পর্কে দেশের মানুষকে রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকার মাধ্যমে সচেতন করাই একমাত্র কাজ। মানব সম্পদকে রক্ষা করার জন্য সেফটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরকম না হলে ভুলের ব্যবস্থাপনার মধ্যে পড়ে মানুষের গড়াই বৃদ্ধি কমে যাবে, অকাল মৃত্যুর হারও বৃদ্ধি পেতে পারে। নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন। নারীর অধিকার রক্ষার বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ পদক্ষেপ নেওয়া। নারীদের চলাফেরার জন্য রাস্তাঘাটে, কর্মস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নিরাপত্তা রাষ্ট্রের পক্ষ থেকে পরিপূর্ণ আইন হিসেবে বিবেচিত হবে। রাষ্ট্রের পক্ষ থেকে নারীদের পোশাক পরিচ্ছদের জন্য নির্দিষ্ট নীতিমালা, গাইডলাইন প্রয়োজন। এমন অশ্লীল পোশাক পরা যাবে না যে পোশাকে সমাজ ও রাষ্ট্রের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সেটা অনলাইন অফলাইন সমানভাবে বিবেচিত হবে। নারীদের চলাফেরার জন্য গাড়িতে নিরাপদ ব্যবস্থাপনা রাখা,
ঢাকা শহর, জেলা, উপজেলা, গ্রামগঞ্জে সর্বত্রে নারীদের জন্য টয়লেটের উপযুক্ত ব্যবস্থা তৈরি করা। যেমন নাগরিকদের সুবিধার জন্য যে সকল প্রতিষ্ঠান, বাজার, মার্কেট, শপিং সেন্টার, বাস স্ট্যান্ড, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সে সকল প্রতিষ্ঠান যদি ব্যবস্থাপনা না রাখে তবে তাদের লাইসেন্স অনুমোদন দেওয়া হবে না। নারীর অধিকার সংরক্ষণ করার জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় 50,000 নারীর উপরে ধর্ষণের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ নারীদের অধিকার হরণ করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে ন্যায় বিচার ও সুস্থ তদন্তের অভাবে দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের নারীদের কর্মক্ষেত্রের উপযুক্ত ব্যবস্থা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কাজ। দেশের প্রতিটি কর্মপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, নারীদের জন্য আলাদাভাবে ভবন নির্মাণ করা, তাদের জন্য আলাদা কাজের ব্যবস্থা করা, যাতে করে তাদের কাজ তারা নির্বিঘ্নে নিরাপদে করতে পারে। দেশের কোনো একজন নারী যাতে কোনোভাবে উত্ত্যক্ত না হয় এমন একটি নিরাপদ নগরী পরিবেশ তৈরি করা। আমাদের সাংসারিক ও রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলার একটি প্রধান কারণ হচ্ছে নারী পুরুষ একত্রে খোলামেলাভাবে চলাফেরা করে। যদি কোনো নারী পুরুষের সাথে কাজ করাকে অনীহা বা অসন্তুষ্টি প্রকাশ করে, তাহলে তাদের জন্য আলাদা বিকল্প নারীর প্রতিষ্ঠান তৈরি করা, যাতে করে সেখানে সে নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করে খেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই ব্যবস্থাপনা না থাকার কারণে দেশের অধিকাংশ মানুষ বেকারত্বের ঘানি মাথায় টেনে জীবন ও সংসার পাড়ি দিচ্ছে। আর নারীদের জন্য সম্পূর্ণভাবে আলাদাভাবে নারী বান্ধব প্রতিষ্ঠান তৈরি করা, যেখানে তাদের কর্মসংস্থানের পথ খোলা হবে। ধর্মীয়ভাবে নারীদের জন্য তাদের লেখাপড়া, গবেষণা করার জন্য প্রতিটি জেলায় আলাদা করে একটি নারী গবেষণাগার কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা রয়েছে। এটিতে তারা ধর্মের, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে তাবলীগের কাজ করবে এবং যুগ উপযোগী জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি জানতে পারবেন। এভাবেই একটি নারী সমাজকে কাজে লাগিয়ে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে। অন্য ধর্মাবলম্বী নারীদের জন্য একই পদক্ষেপ নেওয়া যেতে পারে। তৃতীয়ত, পরিবেশ সংরক্ষণ পরিকল্পনা। আমাদের দেশের ভেরি পোর প্ল্যানিংয়ের কারণে আমরা যেমন করে একটি গরিব জাতি, তেমনি আমাদের চিন্তাভাবনা আরও গরিব। আমাদের এই গরিব চিন্তাভাবনার কারণে আমাদের দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। বাচ্চাদের জন্য জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির, ধর্মীয় জ্ঞান, বহুমুখী প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। আমাদের বাচ্চাদের লেখাপড়ার মান উন্নতি করার জন্য দেশের প্রতিটি কিন্ডারগার্টেন, প্রতিটি প্রাইমারি স্কুল, প্রতিটি মাদ্রাসা, মক্তব শৃঙ্খলার মধ্যে এনে উপযুক্ত ব্যবস্থাপনার মধ্যে নিতে হবে, যাতে করে রাষ্ট্রের একজন শিশু এই ব্যবস্থাপনার বাইরে যেতে না পারে। অন্য ধর্মাবলম্বীদের জন্য একই ব্যবস্থাপনার ইনক্লুড থাকবে। দেশের প্রতিটি শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী ধর্মীয় কালচার যুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মানদণ্ড করা হবে, যাতে করে কেউ মন মতো নিজের সুবিধা মতো কাজ করে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা না করতে পারে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরা বাচ্চাদের জন্য উপযুক্ত খেলাধুলা করার প্লেগ্রাউন্ড তৈরি করে দেবে এবং যুগ উপযোগী শিক্ষা কারুকলাম চালু করবে। সবাই যেন তার নিজ ধর্মের পূর্ণাঙ্গ বেসিক শিক্ষা পায়। কেউ যদি নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে, সেটাকে রাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি সাপেক্ষে করা হবে। অবশ্যই প্রতিটি প্রতিষ্ঠানে গার্ডেন, পার্ক, খোলামেলা উপযুক্ত পরিবেশ থাকবে। বাচ্চাদের নিজ ইচ্ছা অনুযায়ী ছোটকাল থেকে বিষয়ভিত্তিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত নাগরিক তৈরি করার প্রকল্প হাতে নিতে হবে, যাতে করে কেউ পথভ্রষ্ট, সীমা লঙ্ঘনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের কাজে ভবিষ্যতে জড়াতে না পারে। এভাবেই একটি সমাজকে আগামীর জন্য সুন্দর করা সম্ভব। চতুর্থ, খাদ্যদ্রব্য বাজারঘাট নিয়ন্ত্রণ। দেশের প্রতিটি বাজারকে শৃঙ্খলায় আনার জন্য বহুমুখী প্রকল্প হাতে নিতে হবে। রাষ্ট্রের প্রতিটি বাজারঘাটকে শৃঙ্খলায় আনার জন্য গ্রামগঞ্জ শহরের আপ টু বাটম সংস্কারের আমূল পরিবর্তন করে সঠিক ব্যবস্থাপনায় আনার প্রয়োজন। ভাসমান হকারদের জন্য বিকল্প ব্যবস্থাপনা করা। কোনো ব্যবসায়ী যাতে রাস্তা আটকে ফুটপাত দখল করে ব্যবসা না করতে পারে। প্রতিটি বাজারে আলাদা হকার সেন্টার তৈরি করা, যাতে করে রাস্তায় যানজট সৃষ্টি না হয় এবং ফুটপাত দিয়ে মানুষ হেঁটে যেতে পারে। রাস্তা তৈরি করা হয়েছে গাড়ি যাতায়াতের জন্য এবং তার পাশে ফুটপাত তৈরি করা হয়েছে মানুষ হাঁটাচলা করার জন্য। গাড়ি ও মানুষের স্বাভাবিক চলাফেরাকে ব্যাহত করে যদি হকাররা ব্যবসা করে, তাহলে মাকড়সার জালের মতো বিশৃঙ্খলা তৈরি হবে। বাজার মার্কেটের ব্যবসায়ীদের জন্য ব্যবসার লাইসেন্স এবং ইন্স্যুরেন্স করার জন্য ব্যবসায়ীদেরকে বাধ্য করতে হবে। ইন্স্যুরেন্সকে কেউ যেন সুদের সাথে পার্থক্য না করে।
এজন্য ইসলামী শরিয়া মেনে ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করা এবং প্রতিটি পণ্যের সুনির্দিষ্ট তথ্য থাকবে, যাতে করে কোনো পণ্যে ভেজাল করে মানুষকে তারা ঠকাতে না পারে। দেশের গত 54 বছরে যে সেটলমেন্টের অধীনে রাষ্ট্র পরিচালিত হয়েছে, পরিকল্পিতভাবে যে ভুল পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তার প্রধানতম কারণ হচ্ছে জনগণকে অন্ধভাবে বিশ্বাস করে তাদের মন মর্জি মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে অসাধু ব্যবসায়ীরা সুযোগের সদ্ব্যবহার করে সমগ্র জায়গায় ভেজাল অশান্তি তৈরি করে দেশের মানুষকে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়রানি করেছে। মানুষের বিশ্বাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা খাদ্যে এবং পণ্যে ভেজাল করে অনিয়ম দুর্নীতি সৃষ্টি করেছে। চাঁদা আদায় করে দেশ ও দেশের জনগণের জীবনকে অতিষ্ঠ করেছে। ওজন মাপার মেশিনকে সরকারি অধিদপ্তর থেকে ক্যালিব্রেশন সার্টিফিকেট প্রদান করা। আগামীর বাংলাদেশে প্রতিটি বাজারকে যুগ উপযোগী আঙুর নিয়ন্ত্রণ ও সিকিউরিটি ব্যবস্থাপনা সিসিটিভির অধীনে সার্বিক তত্ত্বাবধানে রাখা। উন্নত অবকাঠামোর মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আমাদের একমাত্র কাম্য। পঞ্চমত, আমলাতান্ত্রিক জটিলতার সমাধান। কোনো নাগরিক যাতে ইউনিয়ন পরিষদে গিয়ে ভোগান্তির শিকার না হয়। সরকারি সকল মন্ত্রণালয়ে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে পায়ের জুতা ক্ষয় করবে না। প্রতিটি অধিদপ্তরে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠানে সিরিয়াল মেনটেন ভিত্তিক কাজ করা। টাইম মেনটেন শিডিউল প্রদান করা, যাতে করে কোনো লোক সকালে গিয়ে বিকেলে ফেরত আসতে না হয়, ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়াতে হয়। প্রতিটি জনগণকে রাষ্ট্রের পক্ষ থেকে মূল্যায়ন করতে হবে। প্রজাতন্ত্রের যত আমলা কামলা আছে তারা নাগরিকদেরকে সেবা প্রদান করবে এবং তাদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় এবং প্রশিক্ষণ কেন্দ্র করা প্রয়োজন, যেখান থেকে প্রশিক্ষণ শিখে এসে মানুষদেরকে সুন্দরভাবে সার্ভিস প্রদান করবে তারা। সরকারি কর্মকর্তা যদি ঘুষ লেনদেনের দুর্নীতির সাথে সম্পৃক্ততা প্রমাণ মিলে, সাথে সাথে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইন জারি করা খুবই জরুরি। অপর পক্ষ থেকে সুনির্দিষ্ট বেতন ভাতা প্রদান করা হবে, যাতে করে তারা দুর্নীতি পরায়ণ না হয়। যদি কেউ লোভে পড়ে দুর্নীতি করে, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি বহাল থাকবে। সকল মন্ত্রণালয়ের ওয়েবসাইট সার্ভারে কোনো সরকারি কর্মকর্তা বাইপাস করে তথ্য আপলোড করে সংযোজন বা সংশোধন করে, তাহলে রাষ্ট্রদ্রোহী কাজ হিসেবে গণ্য হবে। সকল প্রকার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সার্ভারে প্রবেশ করে ওয়েবসাইট আপলোড করার দুঃসাহস দেখাবে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সকল প্রকার নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি আবেদন প্রতিক্রিয়া ব্যতীত কোনো কর্মকর্তাদের কাজ করা দণ্ডনীয় অপরাধ। দেশের জনগণকেও একথা বুঝতে হবে যে আমি সঠিক উপায়ে সরকারি নিয়ম মেনে যে কোনো কাজ সম্পাদন করব। ষষ্ঠতম, রাষ্ট্রের আইনের নিয়ম নীতির বাস্তব প্রয়োগ। রাষ্ট্রের বিধিবিধান আইন কানুন মানার ব্যাপারে আমাদের দেশের জনগণের অনীহা। যারা দেশের আইনকে ওভারটেক বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের দ্বারাই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। রাষ্ট্রের প্রতিটি নিয়মকে আইন হিসেবে মানতে হবে। রাষ্ট্রের আইনের প্রতি জনগণের অবশ্যই আস্থা এবং শ্রদ্ধা রাখতে হবে। যারা রাষ্ট্রের আইনকে ভায়োলেশন ওভারটেক করবে, তাদেরকে জেল জরিমানা করা। যেমন রাস্তার পাশে গাড়ি পার্কিং করলে জরিমানা, হকার সেন্টার বসালে জরিমানা, থুতু এবং ময়লা আবর্জনা ফেললে জরিমানা। সকল বিষয়ে রাষ্ট্রের শৃঙ্খলা আনার জন্য জরিমানা প্রদানের ব্যবস্থা করা। দেশের জনগণ যাতে রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, এজন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিটি জনগণের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। কিন্তু আমাদের দেশের সরকারের সাথে জনগণের চোর পুলিশের সম্পর্ক। জনগণ যেমন করে রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে দায়িত্বশীল হবেন, অন্যদিকে সরকারও জনগণের প্রতি যত্নশীল হবেন। জনগণ ও সরকারের উভয় ক্ষেত্রে, যেমন সরকারের কাজ হচ্ছে জনগণের প্রতি দেশের সমস্ত অবকাঠামোর যুগ উপযোগী উন্নতির ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের কর্মসংস্থানের পথ বৃদ্ধি করা, ঠিক তেমনই জনগণেরও কাজ হচ্ছে রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান মেনে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করা। মোট কথা, সরকারের প্রতি জনগণের প্রধান কাজ হচ্ছে জনগণের সর্বপ্রকার সুবিধা নিশ্চিত করা এবং জনগণের কাজ হচ্ছে রাষ্ট্রের সকল সম্পদের বিষয়ের রক্ষণাবেক্ষণ করে রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়া। আমাদেরকে মনে রাখতে হবে, একটি রাষ্ট্র গঠন করা হয় শুধুমাত্র জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য। রাষ্ট্রের কাজ সকল সুযোগ সুবিধা জনগণের প্রতি প্রদান করা এবং জনগণ রাষ্ট্রের সকল নিয়ম কানুন মানবে এবং সেই নিয়ম ভাঙবে না। জনগণ যে ধর্মের মতাদর্শে বিশ্বাসী, সেই মতাদর্শের বিপরীত মতাদর্শ জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের দেশের জনগণ মুসলিম সংখ্যাগরিষ্ঠতায় বেশি, তাই ইসলামিক আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন। যারা ইসলামিক আইনে বিচার পেতে চায়, তাদের জন্য ইসলামিক কোড নির্মাণ করা। যারা ইসলামিক অনুশাসনের জীবনযাপন করতে চায়, রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামিক নিয়ম নীতিতে তাদেরকে চলাফেরার সুযোগ করে দেয়া। মানুষ যদি ইসলামিক আইনে বিচার পেতে চায়, সেটা আপিলের মাধ্যমে গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার উপরে একই নিয়ম নীতির একই ধরনের প্রযোজ্যতা রয়েছে, যাতে করে ধর্মকে বিকৃত করে রাষ্ট্রের মধ্যে কেউ দাঙ্গা ফাসাদ তৈরি করতে না পারে।
লাইন থাকবে সুস্পষ্ট, সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না এবং রাষ্ট্রের নিয়মকে কেউ চাইলেই উপেক্ষাও করতে পারবে না এবং রাষ্ট্রের নিয়ম নীতি সবাই মানতে বাধ্য থাকবে। আর রাষ্ট্র এমন নিয়ম নীতিই করবে যেটা মানুষের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনে। সপ্তম, সিকিউরিটি সিস্টেম, ইকুইপমেন্ট, নিরাপত্তা, বৈশিষ্ট্যের সমাধান। আমরা আমাদের দেশের জনগণ যেভাবে রাজনীতিটা বুঝেছি, রাজনীতি বোঝে না বাংলাদেশে এমন একজন মানুষ খুঁজে পাওয়া বিরল। বাংলাদেশে শুধুমাত্র রাজনীতি কেন্দ্রিক হাজার হাজার মিটিং, মিছিল, সমাবেশ রয়েছে। এ কারণে আমরা খুব রাজনীতিটাকে পাকাপোক্তভাবে বুঝেছি, যাতে করে রাষ্ট্রের একজন শিশু এই ব্যবস্থাপনার বাইরে যেতে না পারে। অন্য ধর্মাবলম্বীদের জন্য একই ব্যবস্থাপনার ইনক্লুড থাকবে। দেশের প্রতিটি শিক্ষা ব্যবস্থা যুগ উপযোগী ধর্মীয় কালচার উপযুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মানদণ্ড করা হবে, যাতে করে কেউ মন মতো নিজের সুবিধা মতো কাজ করে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা না করতে পারে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য উন্মুক্ত খেলাধুলার ব্যবস্থা হিসেবে প্লেগ্রাউন্ড তৈরি থাকতে হবে এবং যুগ উপযোগী শিক্ষা কারিকুলাম চালু করতে হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী যেন তার নিজ ধর্মের পূর্ণাঙ্গ প্রাথমিক শিক্ষা লাভ করতে পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। যদি কেউ নিজ উদ্যোগে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চায়, তা যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। তবে এমন কোনো প্রতিষ্ঠান অনুমতি দেওয়া হবে না যেখানে খোলামেলা পরিবেশ, গার্ডেন বা উপযুক্ত খেলার জায়গা নেই। এসব মৌলিক শর্ত পূরণ না হলে রাষ্ট্রের অনুমোদন পাওয়া যাবে না। শিশুদের ছোটবেলা থেকেই তাদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী বিষয়ভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এর ফলে পথভ্রষ্টতা, সীমালঙ্ঘন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে তারা দূরে থাকতে পারবে। এভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।